প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক। রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। রেজাউল করিম রনি, জাতীয় পার্টি নিয়ে ইদানিং বেশ আলোচনা হচ্ছে এবং সবশেষ খবর হলো যে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, যিনি জিএম কাদের নামে পরিচিত, এবং তার স্ত্রী শেরিফা কাদেরের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকার একটি আদালত। মূলত দুদকের মামলার পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর রাজনৈতিক তাৎপর্য আপনি কিভাবে দেখছেন? জাতীয় পার্টি কখনো এখানে একটা ন্যাচারালি জনগণের ভিতর থেকে গড়ে ওঠা একটা সংগঠন না। রাজনৈতিক দল করা অপরাধ না, কিন্তু কথা হলো রাজনৈতিক দলটা কোন প্রক্রিয়ায় গড়ে উঠছে সেটাই ওই দল কোন ধরনের রাজনীতি জনগণকে দিবে বা দেশে কি ধরনের রাজনৈতিক প্রভাব বা ভূমিকা রাখবে সেটা নির্ধারণ করে দেয়। যেমন ধরেন আপনার 90-এর গণ অভ্যুত্থান তো অনেক বেশি ফেস্টিভ ছিল। এই গণ অভ্যুত্থানটা কিন্তু প্যাথেটিক। এই গণ অভ্যুত্থানটা কিন্তু ফেস্টিভ না, এটা পপুলার আপরাইজিং হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু 90-এর গণ অভ্যুত্থান কিন্তু দীর্ঘ সময় ধরে আপনারা খুব অ্যাক্টিভ ছিলেন, জানেন কত কবি বের হয়ে আসছে। দেখেন আপনি 80-এর দশকের কালচারালি সমস্ত দল, আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থীরা মিলে এত ফেস্টিভ এবং একটা লিটারেলি লিটারেচারের দিক থেকে খুবই হেলদি এবং সমৃদ্ধ একটা আন্দোলন। সেই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন, স্বৈরাচার এবং এর সাথে একটা সমর্থক মির্জাফর এবং মিথ্যা যেরকম সমর্থক, তারপরে ইমিডিয়েট এরশাদকে কীভাবে রাজনীতি পুনর্বাসন করা হইল, কারা করল, সব দল করেছে, সব দল কিভাবে করতে বাধ্য হয়েছে, কোন দেশ অগ্রগণ্য ভূমিকা রেখেছে, এবং বিএনপি যদি ওই সময় ক্ষমতা না আসতো তাহলে তো হোসাইন মোহাম্মদ এরশাদকে জেলেও যাইতে হয় না। সে খুব অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে পলিটিক্যালি পুনর্বাসিত হতে পারে, হওয়ার একটা প্ল্যান ছিল। সেই প্ল্যানটা সফলভাবে এক্সিকিউট হওয়ার কারণেই এখন বাংলাদেশকে যারা নিজেদের কলোনি মনে করে, সেই আমাদের পরীক্ষিত শত্রুরাষ্ট্র, তারা মনে করতেছে ওকে অসুবিধা নেই, অভ্যুত্থান হয়ে আমার যে পছন্দের বা ফেভারিট প্রার্থী বা পকেট তার পতন হয়েছে, কোনো সমস্যা নেই, তাকে আমি আবার এখানে পুনর্বাসিত করব। কারণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হওয়া এবং সর্বদলীয় অভ্যুত্থানের মধ্যে দিয়ে পতন হওয়া একটি দলকে আমি পুনর্বাসিত করেছি। ওই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু দেখেন এই যে 2-3 মাস আগের থেকে আপনারা আওয়াজ শুনছেন সবাই যে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার একটা আওয়াজ কিন্তু আছে, যেটা হাসনাত একদম ডিটেল লিখছেও। তো তারপরে যখন দেখা গেল না, এইবার তো এটা হবে না, কারণ হলো এইবার এই 90-এর অভ্যুত্থান থেকে এটা আলাদা। কেন? এই অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ অংশ পলিটিক্যাল পার্টি করে তারা মাঠে অ্যাক্টিভ। তাদের পার্টির অনেক সমস্যা আছে, অনেক সমালোচনা আছে, সেটা করা যাবে। কিন্তু আমি বলতেছি যে 90-এর আন্দোলনের যারা অগ্রভাগের সৈনিক, তারা যার যার দলের মধ্যে বিলীন হয়ে যাওয়ার মধ্য দিয়ে সেই দল অভ্যুত্থানের ব্যাপারে যতখানি পজিশন নিচ্ছে তার বাইরে তার যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু এইবার অভ্যুত্থানের একটা নির্দলীয় বা অদলীয় একটা কর্তাসত্তা হাজির আছে। সমস্ত দল যদি অভ্যুত্থানের বিরুদ্ধেও গিয়ে দাঁড়ায়, তারপরে অভ্যুত্থানকে প্রোটেক্ট করার জন্য নির্দলীয় একটা বিশাল জনগোষ্ঠী, যে জেনারেশন মাঠে উপস্থিত আছে। তারা আওয়ামী লীগের ব্যাপারে নো কম্প্রোমাইজ, নো ওয়ে। কারণ বিপুল পরিমাণ যোদ্ধা, আহত যোদ্ধা, হাজার হাজার যোদ্ধা মাঠে আছে। তারা নিজস্ব শক্তিতে, সামর্থ্যে যেভাবে পাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করবে। তাহলে এইবার এটা ডিফারেন্ট কন্ডিশন। সেই কন্ডিশনটা তখন ধরে তাহলে তো মুশকিল, এভাবে হচ্ছে না। তাহলে যখনই আওয়ামী লীগের ব্যাপারে এখানে আপনার একটা কথা ওঠে, তখনই এখানে বিপুল রিয়াকশন হয়। ফলে তারা অপশন বি, সি, ডির দিকে গেল। সেক্ষেত্রে সবচেয়ে পটেনশিয়াল অপশন হইল জাতীয় পার্টি। এবং আপনি দেখবেন কিছু রাজনৈতিক দলগুলোর পিআরের দাবিও আছে। পিআরের দাবি, জাতীয় পার্টির ইলেকশন, দুইটা মিলাইয়া আওয়ামী লীগ পুনর্বাসনের একেবারে সুবর্ণ সুযোগ। এত সেলসেলা সিস্টেম, হ্যাঁ, এত সুন্দর স্মুথ আয়োজন, আর তো যারা পিআরের দাবি করছে তারা স্পষ্ট অবস্থান নিয়েছে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের। কবে সেটা? শুক্র 3 দিন। জি, অনেকে আবার তাদের ব্যাপারে তত বেশি সক্রিয় হচ্ছে না। আপনি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু একই ধরনের প্রক্রিয়া হয়েছিল, একই ধরনের প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটা ওয়ার্ক করে নাই। কেন? আপনি বিচারটাই তো প্রপার করছেন না। কয়টা মামলা আপনি সঠিকভাবে দিচ্ছেন, কয়জন বড় ক্রিমিনালকে আপনি ধরছেন। বরং আপনাকে যদি একটা প্রশ্ন করি, এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে একটা দীর্ঘ সময় কেন লাগলো, বা এই জাতীয় পার্টির ব্যাপারে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি, এর পিছনে দায়ী কে? সরকার না পুরনো রাজনৈতিক দলগুলো? সরকার, আমি মনে করি এটা ইনসাইড জব। কারণ আপনি যে ক্যাবিনেটটা গঠন করেছেন, ক্যাবিনেটের মধ্যে এমন কিছু উপাদান আছে যারা
আওয়ামী লীগ দল হিসাবে না হইলেও আওয়ামী লীগের যে মতাদর্শ, চিন্তা, কালচারাল অ্যাফিলিয়েশন, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি প্রচন্ডভাবে দাবি জানাতো তাহলে এটা মানতে বাধ্য হতো হইতো, না? কিন্তু সেইটার প্রতি এক ধরনের দুর্বলতা থাকার কারণে তারা আওয়ামী লীগের ব্যাপারে যে পরিমাণ অ্যাগ্রেসিভলি ভূমিকা নেওয়া দরকার ছিল, সেটা আমি বলতেছি যে সরকারের কোনো কোনো অংশের মধ্যে হয়তো আছে, কিন্তু এটা তো একটা কোঅর্ডিনেশন দরকার। এই ব্যাপারে তো সবার এক একটা ভূমিকা দরকার। সেই এক একটা ভূমিকার ক্ষেত্রে আপনি রাইট, সরকারের মধ্যে যদি এরকম আপনার সমন্বয়ের ঘাটতি থাকেও, রাজনৈতিক দলগুলো যদি অ্যাগ্রেসিভ হয় বা রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই ঐক্য অটুট থাকে, এই প্রশ্নে যদি তারা একসাথে দাঁড়ায় বা একমত থাকে, তাহলে ডেফিনেটলি এটা করার জন্য এই ধরনের নাটকীয়তার কোনো দরকার পড়ে না। কারণ আওয়ামী লীগকে আমাদের ডিল করতে হবে শুধুমাত্র একটা রাজনৈতিক শক্তি হিসাবে না, এইটা সমাজের মোরাল স্ট্যান্ডার্ড ভেঙে দিছে। ধরেন জাতীয় পার্টি কি ক্ষতিটা করে, জাতীয় পার্টি ক্ষতিটা করে যেটা হলো, তাহলে এই ধরনের দোকান ক্ষমতার ফরে থেকে বা ক্ষমতার ফেভারে থেকে এই ধরনের আপনি দোকান খুলবেন, খুলে আপনি ক্ষমতার, আপনি তো 5টা 7টা 50টা এমপি পাইতে পারেন, আপনি তো ব্যবসার বড় লাভ পেতে পারেন, রাষ্ট্রকে লুটপাটের খাত হিসাবে রেখে তার একটা অংশীদার হওয়ার সুযোগ আপনি পেতে পারেন। এই যে মডেলটা, এই মডেলটা তো আপনি বাঁচায় রাখতে পারেন না, এটা যে দলই করুক। ফলে যা আপনার ডেমোক্রেটিক রাজনীতি, ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের পার্টিগুলো যারা ক্যাবিনেট, ক্ষমতা এবং রাষ্ট্র একটা লুটপাটের সিন্ডিকেট এটা মনে করে এটাকে কীভাবে আশেপাশে গিয়ে লুটপাটটা করা যায় সেটা মাথায় রেখে, এবং আমাদের পরীক্ষিত শত্রু রাষ্ট্রগুলোর সহযোগিতা। ধরেন আপনি 24-এর ইলেকশনে ঘটনা কি ঘটলো, 24-এর ইলেকশনে জিএম কাদের দৌড়াচ্ছে ইন্ডিয়া, জাতির পিতা শূন্য আইসা বলতেছে আমরা ইলেকশনে যাব। অনেকেই মনে করতেছিল যে এইবার হয়তো জাতীয় পার্টি যাবে না, এটা সিংহভাগ 95% লোকের সাথে আমি তখন কথা বলছি যে না, জাতীয় পার্টি এত স্টুপিডিটি করবে না, কারণ গেলে তার রাজনীতি চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে চূর্ণ লাভ দিয়ে এসে বললো যে না, আমরা গণতন্ত্রের স্বার্থে, হাসিনার স্বার্থে আর কি, হ্যাঁ তারা এটা করবে। তো ফলে এই ধরনের যে রাজনীতি, যে রাজনীতিটা জনগণের উইলকে সবসময় আন্ডারমাইন করে ক্ষমতাকে নিজেদের কুক্ষিগত করার জন্য বা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করার আয়োজনের মধ্য দিয়ে একটা দলকে, একটা সাইনবোর্ডকে ব্যবহার করা হয়। রাজনীতিহীন রাজনৈতিক যে দল, যারা ক্ষমতাকে জনগণের কাছ থেকে ছিনাই নিয়ে একটা সিন্ডিকেটের মধ্য দিয়া হ্যাঁ দেশকে পরিচালিত করে এবং দেশি বিদেশি স্বার্থকে প্রোটেক্ট করে, এই ধরনের রাজনৈতিক দলকে বাংলাদেশে যাতে কোনোভাবে আর নতুন করে দাঁড়াইতে না পারে, শুধু জাতীয় পার্টি না, এরকম যারাই চেষ্টা করবে জনবিচ্ছিন্ন, গণবিরোধী কোনো রাজনৈতিক সত্তা যাতে এখানে দাঁড়াইতে না পারে, সেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিদের সচেতনভাবে সক্রিয় থাকতে হবে। হাসান খুরশেদ, জাতীয় পার্টির জন্ম, বেড়ে ওঠা এবং পতন, সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটা হোক, আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে শুধু নয়, আমরা সবাই, আপনি নিজেও ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন পত্রিকাতে, আমি ছিলাম, আমরা খুব কাছ থেকে এই রাজনীতির উত্থান এবং পতন দুটোই দেখেছি। এবং আপনি জানেন যে আসলে এরশাদের মূল টার্গেট ছিল জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এরশাদ জাতীয় পার্টি গঠন করে দীর্ঘস্থায়ী করতে পেরেছে এর একটা অন্যতম কারণ ছিল বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে নিয়েছিল এবং তাদেরকে মন্ত্রী বানিয়েছে। এর উদ্দেশ্য ছিল বিএনপি দল হিসাবে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। এবং এরশাদ যে 9 বছর ক্ষমতায় ছিল, এর পেছনে দুটো বিষয় কাজ করেছে। একটি হলো আওয়ামী লীগের নীরব সমর্থন এবং জাতীয় পার্টির ভারতপন্থী রূপের আড়ালে একটা জাতীয়তাবাদী রূপ ধারণ করেছিল, যেটা যদিও সেটা ছিল মেকি। ভারত সবসময়ই এরশাদকে সমর্থন দিয়ে গেছে, কারণ তার টার্গেটটা ছিল এর মাধ্যমে জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী রাজনীতি, এটাকে কুণ্ঠাসা করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল। পুরো 9 বছরই সেটাই করেছে। আমার প্রশ্ন হলো যে এই এরশাদের এবং জাতীয় পার্টির এই বেড়ে ওঠা, জন্ম নেওয়া, পতন হওয়া, আবার পুনর্বাসিত হওয়া, এই বিষয়গুলো শুধু আমি আপনি দেখেছি তা নয়, বিএনপি রাজনীতিবিদরা, জামাতের রাজনীতিবিদরা খুব কাছ থেকে দেখেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এরপরও তারা এর ব্যাপারে কোনো সরব ভূমিকা রাখছে না। কারণটা কি? আচ্ছা, জাতীয় পার্টির প্রসঙ্গে আসার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বলা হয়েছে যে নিষিদ্ধ কতদিন থাকবে, যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত না হবে, আদালতের রায় না আসবে ততদিন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আদালতে সিদ্ধান্ত আসার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তো একটা মামলা হতে হবে। সেই মামলা কি আজকে পর্যন্ত হয়েছে? ব্যক্তি হিসেবেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু রাজনৈতিক দল একটা আলাদা সত্তা, রাজনৈতিক দলের বিরুদ্ধে, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে পর্যন্ত কোনো মামলা হয়নি। সো মামলা না করে আমরা আশা করছি যে মামলার রায় যতদিন পর্যন্ত হবে
তার মানে এটা এক ধরনের শূন্যতার উপরে ভাসছে। কোনো রাজনৈতিক দলও তো মামলা করতে পারতো না, তারাও করেন, সেটা করতে পারতো, সরকারের সেটা করতে পারতো, সেটা করতে পারতো, কিন্তু সরকার যেহেতু নিষিদ্ধ করেছে, সরকার এবং নিষিদ্ধ করেছে যে মামলার রায় না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে, তার মানে তো মামলা করাটা সরকারের দায়। ধরুন সরকার দায়টা ঠিকমতো পালন করলো, সরকার যদি না করে রাজনৈতিক দলের করা উচিত, কিন্তু রাজনৈতিক দল কেউ করেনি। এমনকি আমরা যে এনসিপির কথা বলি, যে এনসিপি 24-এর গণ অভ্যুত্থানের, জুলাই গণ অভ্যুত্থানের আউটপুট, সেই এনসিপিও কিন্তু করেনি। তো আমরা অন্য দলগুলোকে শুধু দোষ দিয়ে লাভ নেই। এনসিপি গণ অভ্যুত্থানের সরাসরি ফসল যদি হয়ে থাকে তাহলে এনসিপির দায়িত্ব ছিল সবার আগে, এনসিপিও করেনি। সো আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেনি, জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করবে, এটা আপনি কীভাবে আশা করেন? এটা আমরা কীভাবে আশা করবো? তো জাতীয় পার্টির বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। জাতীয় পার্টির, আপনি জাতীয় পার্টির জন্মের কথা বলছেন, জাতীয় পার্টির জন্ম নিঃসন্দেহে বিএনপিকে ধ্বংস করে দিয়ে জাতীয় পার্টি দাঁড় করানোর একটা ষড়যন্ত্র নিয়ে জাতীয় পার্টির জন্ম। এবং জাতীয় পার্টি শুরুতেই বিএনপির অনেক নেতাদের ভাগিয়ে নিয়ে সারা দেশ, কেন্দ্রীয় পর্যায়ে এবং সারা দেশে একটা দল গড়ার চেষ্টা করেন এরশাদ। সেই এরশাদের বিরুদ্ধে আন্দোলনের প্রক্রিয়াতেই কিন্তু বেগম জিয়া সামনে আসেন, এবং মূলত তার নেতৃত্বেই 90-এর যতই আমরা 3 দলীয় জোট বলি, আসলে বেগম জিয়ার এক ধরনের ক্যাম্পাসে আমরা দেখেছি মানে অসাধারণ। তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার, এবং সেই সময়টাতে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ নেতৃত্ব, এবং তার আপোষহীন যে নেতৃত্ব, সেই নেতৃত্ব সারা দেশের, বিশেষ করে সেই সময়কার তরুণ প্রজন্মের অসম্ভব রকম আস্থা এবং ভালোবাসা অর্জন করেন, শ্রদ্ধা অর্জন করেন। সেই কারণেই বেগম জিয়ার নেতৃত্বে আসলে এরশাদের পতন ঘটে। যে যত কথাই বলুক, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় পার্টি জন্ম আরও আগেই, কিন্তু 86 নির্বাচনের মধ্যে দিয়ে এরশাদের এক ধরনের বৈধতা পায়। 86 নির্বাচনে কারা অংশ নিয়েছিল? আওয়ামী লীগ অংশ নিয়েছিল, জামাত ইসলামী অংশ নিয়েছিল। সো সেই দায় কিন্তু আওয়ামী লীগ এবং জামাতের, বিএনপির না। যেটা পরবর্তীতে তো আওয়ামী লীগ এবং জামাত এরশাদকে বৈধতা দিয়েছে, জাতীয় পার্টির জন্মকে স্বীকৃতি দিয়েছে 96-এর শেষ দিকে, 96 গভর্নমেন্টের শেষ দিকে। কিন্তু তার চেয়ে বেশি হয় 4 দলীয় জোট গঠনের সময়। শুরুতে এরশাদ ছিলেন, চেষ্টা করা হয়েছে না, এরশাদ ছিলেন, তারপরে এরশাদ চলে যাওয়ার পরে নাজিবুর রহমান মঞ্জুর জাতীয় পার্টি জয়েন করেন। সেই আলোচনার যে 4 দল গঠনের যে প্রক্রিয়া, সেইখানে এক ধরনের বিশেষ পরিস্থিতি ছিল যে সেই সময়টাতে 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগের যে শাসন, সেই শাসনের পর 4 দলীয় জোট করে একটা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ঠেকানোর একটা চেষ্টা ছিল। আমি জাতীয় পার্টির প্রসঙ্গে আসি। জাতীয় পার্টি 90-এর পতনের পরে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া খুব স্বাভাবিক ছিল, এবং সেটা তখনও আমরা স্টুডেন্ট, আমাদের দাবি ছিল যে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে হবে, কিন্তু তখন ঘটেনি। এই কারণেই যে রাজনৈতিক দলগুলোর দিক থেকে আসলে কোনো উদ্যোগ ছিল না, এবং ন্যাচারালি এখনও জাতীয় পার্টি নিষিদ্ধ করাটা বা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করাটা বিএনপি চায় না। বিএনপি এখনও প্রকাশ্যেই বলছে যে বিএনপির অবস্থান হচ্ছে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা চায় না। তো বিএনপির এটা নীতিগত অবস্থান। ভারতের বি টিম তো জাতীয় পার্টি, এ টিম আওয়ামী লীগ, বি টিম জাতীয় পার্টি। তো ভারত তার স্বার্থে ভারত চাইবেই যে তার আওয়ামী লীগ বেঁচে থাকুক, জাতীয় পার্টি বেঁচে থাকুক, কিন্তু সেই চাওয়াটাকে কেন আমরা সেই সুযোগটা করে দেব, সেই জায়গাটাই হচ্ছে আমার আপত্তির বিষয়। যে রাজনৈতিক দলগুলোর উচিত যে কোনো দেশের বিটিমই থাকা উচিত না। তো সেই জায়গায় খুব সতর্কতার সাথেই আসলে পদক্ষেপ নেওয়া উচিত। নিঃসন্দেহে গণতন্ত্রের যে কারো রাজনৈতিক দল করার অধিকার আছে, রাজনৈতিক দল করার অধিকার আছে, কিন্তু যখনই গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক দল হয়, অবস্থান নেয়, তখন সেই দল নিষিদ্ধ হওয়ারও অজস্র উদাহরণ আছে। ইরাকে সাদ্দাম হোসেনের বাদ পার্টি নিষিদ্ধ হয়েছে, কিংবা হিটলারের পার্টি তো নিষিদ্ধ হয়েছে। সেই নিষেধাজ্ঞার সময় কিন্তু গণতন্ত্রের প্রশ্ন আসে না, যে হিটলারের পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, মুসলিমের পার্টি যদি নিষিদ্ধ হতে পারে, কেন বাংলাদেশে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারবে না? আমি যারা এই হাজার হাজার মানুষ আহত হওয়ার জন্য, এই এত জুলাই গণ অভ্যুত্থানের মানে হাজারো শহীদের রক্তের জীবনের দায় যারা খুন করেছে, যারা প্রায় কমপক্ষে 30,000 মানুষকে আহত করেছে, 400-500 মানুষের চোখ কেড়ে নিয়েছে, অঙ্গহানি ঘটেছে অজস্র মানুষের, অজস্র ছাত্র তরুণের, তাদের বিচার হবে, সেটা খুব স্বাভাবিক, এবং দল হিসেবে তারা নিষিদ্ধ হবে। এটা সবসময় আমরা দাবি করে এসেছি, এবং সেটা হওয়া উচিত। সেই ক্ষেত্রে কোনো আপোষের কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় হচ্ছে জাতীয় পার্টি, মানে আমরা চাই বা না চাই, জাতীয় পার্টি 90-এর পরে একবার সুযোগ পেয়েছে। সেই সময়টা যদি তারা সংশোধিত হতো, যে তারা মাফ চেয়ে, তারা মানুষের কাছে মাফ চেয়ে, তাদের কৃতকর্মের জন্যে, গণবিরোধী অবস্থানের জন্যে, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ডের জন্য জাতীয় পার্টি যদি মাফ চেয়ে রাজনীতি, মানে সুস্থ রাজনীতি ফিরে আসতো, সেটা তারা করেনি 90-এর পরে। 2008-এর পরে
আবার একটা জাতীয় পার্টির সামনে সুযোগ এসেছিল যে জাতীয় পার্টি তখন যদি একটা যখন ফ্যাসিজম অ্যাস্টাবলিশ হচ্ছে দেশে, সেই সময় যদি জাতীয় পার্টি মানুষের পাশে দাঁড়াতো, সেখানে জাতীয় পার্টির একটা সুযোগ ছিল, সেটা তারা করেনি। শেষ পর্যন্ত সে 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় পার্টির রনি বলছিলেন কিছুক্ষণ আগে যে মানে মনে হচ্ছিল জাতীয় পার্টি বোধহয় এইবার সংশোধিত হচ্ছে, এইবার হয়তো সে আর যাবে না, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে জাতীয় পার্টি ফ্যাসিজমের সাথেই হাত মিলিয়েছে। সর্বশেষ সুযোগ ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময়। সেই সময় যদি জাতীয় পার্টি সংসদ থেকে সরে এসে জাতীয় পার্টি যদি মানুষের সাথে দাঁড়াতো, মানুষ, বাংলাদেশের মানুষ মাফ করে দেয়, হয়তো মাফ করে দিত অথবা দিত না, সেটা জাতীয় পার্টির একটা সুযোগ ছিল। সেই কোনো সুযোগ না নিয়ে আজকে এসে বলছে যে আমাদের সুযোগ দিতে হবে, আমরা গণতান্ত্রিক শক্তি। আই ডোন্ট বিলিভ ইট। এবং এই সুযোগটা দেওয়া উচিত না, জাতীয় পার্টি অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, বহুল আলোচিত গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সবাইকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই যে ঘটনাটি ঘটল এবং এটা নিয়ে ঝুলে রয়েছিল তারেক রহমানের ব্যাপারে সবশেষ মামলাটি এটাই ছিল আসলে মূলত। এখন প্রশ্ন হলো যে এই যে রায়, এটা কি বিএনপি রাজনীতির ভবিষ্যতে কি ধরনের প্রভাব ফেলবে? এই মামলাটার রায়টা মনে হয় 2018 সালের দিকে দেওয়া হয়েছিল একবার, মানে যখন তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে রায়টা যখন হলো, যখন পরে ওনার নাম কিন্তু ঢোকানো হয়েছে, প্রথম যে ইয়াটা সেখানে ওনার নাম ছিল না। তখন আমাকে রেডিও তেহরান আমার অডিও একটা ইন্টারভিউ নিছিল, তখন আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল, একদম সেম প্রশ্ন, যে এর ফলে এটার রাজনীতির তাৎপর্য কি হলো এই রায়ে। তখন আমি মন্তব্য করেছিলাম যে এইটার মামলার রায়ের তাৎপর্য 0%। হ্যাঁ, এর কোনো প্রভাব তারেক রহমানের রাজনীতিতে পড়বে না। অপর প্রান্তে ছিল পলাতক বুদ্ধিজীবী, আওয়ামী বুদ্ধিজীবী সুভাষ সিংহ রায়। উনি বলেছিল এই মামলার ফলে তারেক রহমানের রাজনীতির কফিনের শেষ পেরাকটি মেরে গেল। হ্যাঁ, তো আমি তো জানতাম না সুভাষ সিংহ রায় এখন আর দেশে নেই, আমি জানতাম না যে ওই পাশে ওনাকে একই প্রশ্ন করা হয়েছে। পরে আমি এটা যখন শুনলাম তো খুব ইন্টারেস্টিং মনে পড়লো যে একই প্রশ্ন কেন আমি সেটা বলছিলাম। কেন বলছিলাম হলো আওয়ামী লীগ এবং মিথ্যা সমর্থক। 21শে আগস্টের ঘটনা জঘন্য, বাংলাদেশের সমস্ত দল মানুষ নিন্দা জানাইছে, কিন্তু যখন ব্যাপারটা আওয়ামী লীগের সাথে ঘটে তখন এটার বিশ্বাস করা যায় না। কারণ আওয়ামী লীগ এখানে যে জায়গায় আপনার সমাবেশটা হওয়ার কথা সেখানে না করে অন্য জায়গায় করা, এবং নিজেদের লোককে মাইরাও আওয়ামী লীগ তার রাজনীতি বাঁচায় রাখার কৌশল যে করে না সেটা তো আপনি বলতে পারবেন না। এইবারও তো তাই করছে সে। এইবার এখন কি করতেছে, আপনার প্রশ্নে আসার আগে উদাহরণটা দিই। এখন এই যে বিভিন্ন জন, এখানে কিছু সুশীল আওয়ামী লীগার, ওই পারে কিছু পালাতক আওয়ামী লীগার মিলা উস্কায়া তার নেতাকর্মীদেরকে রাস্তায় নামাচ্ছে, মানে কি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, এবং নিজেদের লোকদের কোনো প্রস্তুতি নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নেই, ধুম করে পালায় চলে গেছে। বড় বড় নেতা সব বলে মানুষের জীবনের কোনো মূল্য আওয়ামী লীগের কাছে নেই। আওয়ামী লীগের জন্য আপনার ডাইহার্ট কাজ করতেছে, জীবন দিয়ে দিচ্ছে আওয়ামী লীগের জন্য কাজ করতে। সবাই তো চোর না, কিছু ইমানদার আওয়ামী লীগও আছে। হ্যাঁ, চুরি বাটপারি করে নাই, কিন্তু ধরেন প্রচুর আওয়ামী লীগের জন্য কাজ করছে, সংখ্যায় কম, কিন্তু সেটা তাদেরকেও মৃত্যুর মুখে ফালাইতে হাসিনা পালাইছে না। ফলে আওয়ামী লীগ নিজের স্বার্থে তার নিজের লোকদের কুরবানি দিতে কার্পণ্য করে নাই। ফলে 21শে আগস্ট, এবং আওয়ামী লীগ সবসময় একটা কনস্পিরেসির রাজনীতি করে। আওয়ামী লীগ এখানে একটা বাংলাদেশ বিরোধী শক্তি, এটা প্রমাণিত হয়েছে বিভিন্ন আমল মিলাইয়া। কিন্তু তারপরেও কোনো রাজনৈতিক শক্তিকে আমরা এরকম বল প্রয়োগের মাধ্যমে বা ক্লিনজিং করার প্রক্রিয়াতে বিশ্বাসী না, এবং সেটা আমরা সমর্থন করি না। সেটা নিন্দা বহুবার জানানো হয়েছে। এবং ভিকটিম বিকাম কিলার্স, এটা একটা জায়নিস্ট প্রকল্প। আমরা বলতেছি এই ঘটনা নিন্দনীয় ঘটনা, কিন্তু এই ঘটনার নিন্দনীয় ঘটনাকে পুঁজি করে আরও নিন্দনীয় রাজনীতি করা, 21শে আগস্ট আমাকে মারার চেষ্টা করে আমি সব মেয়েরা চাপা করে ফেলবো, এটা তো লজিক হতে পারে না। ফলে আওয়ামী লীগ এই যে লজিকটা উৎপাদন করার চেষ্টা করে, আমাকে যে দেশে বাঁচতে দেয় নেই সে দেশে আমার প্রতিপক্ষের আমি বাঁচতে দেই কীভাবে, এইভাবে খুনের লজিক উৎপাদন হয়। ফলে 21শে আগস্ট এই খুনের লজিক উৎপাদনের একটা কারখানা ছিল। আপনার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের ফলে আমরা এই ধরনের কুযুক্তি বা এটাকে বলে যে আপনার সন্ত্রাসবাদী যুক্তিবিদ্যার হাত থেকে রক্ষা পাইছি।
ফলে এখন আর এটা ইররিলেভেন্ট। কিন্তু 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, তারপরে কোটালীপাড়ায় হাসিনা হত্যা মামলায় এখনও 8 থেকে 10 জন, আরও বেশি হইতে পারে, আলেম জেলে বন্দি। তাদের তো পুরস্কার দিয়ে বের করা উচিত, যে তোমরা যদি হত্যা চেষ্টা কইরাও থাকো স্বাগতম, ফেল করছো যেহেতু অসুবিধা নাই, ষড়যন্ত্রমূলক নির্যাতন করতে, এখন বীরের বেশে তাদের বের করা উচিত। এখনও অনেক আলেম জেলে বন্দি এবং অমানবিক জীবনযাপন করছে। তো ফলে এখন আপনি রাজনৈতিক প্রোফাইল দেখে বড় বড় নেতাদেরকে আপনি এই সমস্ত মামলা থেকে খালাস করছেন, কিন্তু যারা জেলে রয়ে গেছে তাদের ব্যাপারে আপনার কোনো উদ্যোগ নাই। এটা তো হইতে পারে না। কেন এটার প্রভাব নেই? আপনার প্রশ্ন জবাব কেন প্রভাব নেই, কথা হলো ঘটনা যেটা বললাম যে নিন্দনীয় ঘটনা, কিন্তু এই নিন্দনীয় ঘটনার উপর বেস করে আপনি আরও নিন্দনীয়, আরও জঘন্য রাজনীতি যদি করেন, তখন আর এটার রেলিভেন্সি থাকে না। ফলে আমরা আওয়ামী লীগের এই যে হিংসাত্মক সহিংসতার রাজনীতি, লাশের রাজনীতি, খুনের রাজনীতি, এই প্যারাডাইম থেকে বের হইতে চাই। রাজনৈতিক মতভিন্নতা যতই থাকুক, আমরা আমাদের প্রতিপক্ষকে, আমাদের বিরোধী দলকে, বিরোধী মতকে আমরা গায়ে টাচ করবো না, ফুলের টোকাও দিব না। দেখেন, যতক্ষণ না পর্যন্ত আপনি ভায়োলেন্স ফ্রি একটা সোসাইটি করতে না পারবেন, সেই সোসাইটিতে মানুষের বিকাশ হবে না। আপনি যদি এই আতঙ্কে থাকেন যে আপনার একটা ডিফারেন্ট ওপিনিয়ন আছে, এই কারণে আপনাকে যে কোনো সময় যে কেউ পিটাইতে পারে, তাহলে তো আপনি ফিজিক্যালি নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনিও কাউন্টার বর্ম নিয়ে রেডি থাকবেন, যে মারতে হয় আমি মাইরা শোয়াই দেবো আগে। এটা তো জঙ্গলের শাসন হবে। আপনাকে কেউ একজন মারবে এই ভয়ে আপনি কাউন্টার মারের জন্য সারা জীবন প্রস্তুত হবেন, তারপর সারা জীবন মারামারি করবেন। কোনোভাবেই, সেটা ফ্যামিলি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, কোনোভাবে ফিজিক্যালি কাউকে আপনার টাচ করা যাবে না। কোনো ভায়োলেন্স, আপনার ফিজিক্যাল কোনো ভায়োলেন্স করা যাবে না। কেন করা যাবে না? কারণ মানুষের বডি, মানুষের শরীর খুবই সিক্রেট বা সেক্রিট বলে যেটাকে, পবিত্র, এটা সেক্রিট বডি। এটা আপনি ক্লিনজিং করতে পারেন না। এখানে আপনি আপনার রাজনৈতিক চিন্তা মতাদর্শ যাই হোক, হ্যাঁ, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যাই হোক, হ্যাঁ, বিএনপি হোক বা আপনার জাতীয় পার্টি হোক, আপনি নিজে ব্যক্তি আকারে কাউকে শারীরিকভাবে আক্রমণ করবেন না। আপনি একটা জুডিশিয়াল প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবেন, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবেন। কিন্তু আওয়ামী লীগ যেহেতু একটা ট্রাইবাল পলিটিক্স করে, ওর ধারণাই হলো মাইরাও জিতবে, কাইন্দাও জিতবে। যেহেতু মাইরা জিতা এবং কাইন্দা জিতে দুই মডেল, সে এক্সপার্ট। দুই মডেলের সে এক্সপার্ট মানে কি? সে চেঙ্গিস খান লেভেলের এক্সপার্ট। ফলে এই মডেলের বাইরে বাংলাদেশকে আসতে হবে। বাংলাদেশের এই মডেলের বাইরে যেহেতু চলে আসছে, ফলে আওয়ামী কোনো প্যারাডাইমই যেহেতু এখন আর প্রাসঙ্গিক না, ফলে এই মামলার রায় কি হইলো না হইলো বা এই মামলার আলোকে কি কি হচ্ছে না হচ্ছে, এগুলো একটা আওয়ামী বুদ্ধিজীবীদের লজিক, এগুলো আওয়ামী কালচারাল অ্যাক্টিভিস্টদের লজিক ছিল এরকম যে হ্যাঁ 21শে আগস্টে যদি এটা না হইতো নেত্রী এত নির্দয় হতো না। হ্যাঁ, তো এখন ওরা বুঝে না যে এটা একটা সাইকোপ্যাথ। রাইট রাইট। তো এই লজিকের বাইরে যে বাংলাদেশ চলে গেছে, এটা সৌভাগ্য আমাদের। কিন্তু এই ঘটনার থেকে প্রচুর শিক্ষা আমাদের আছে। আগামী দিনে আপনার যারা বিরোধী দল হবে, বিরোধী মতের হবে, তাদের প্রতি বা যারা করবেন তারা নিজেরাও নিজেদের কর্মীদের সাথে এই ধরনের আচরণ, কর্মী বা সমর্থকদের সাথে এই ধরনের আচরণ করবেন না, যাতে তারা ফিজিক্যালি ভালনারেবিলিটির মধ্যে থাকে। হাসনাইন খুরশেদ, বিএনপির পক্ষ থেকে এই মামলাটির ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, যে এই মামলাটি শেষ হলেই তারেক রহমান দেশে ফিরবে, এরকম কিছু কথা বলা হয়েছে, যেহেতু তার বিরুদ্ধে একটা মামলা রয়েছে। এবং এটা যখন আপিল ডিভিশনে যায়, সেটি নিয়ে অনেক কথা উঠেছিল। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক শেষ হয়েছে মামলাটি। আপনি কি মনে করেন এখন তারেক রহমান তো দেশে আসতে পারে নাকি? আমি মনে করি তারেক রহমান সাহেবের আরও অনেক আগেই দেশে আসা উচিত ছিল। 5ই আগস্টের পরেই উনি দেশে আসতে পারতেন। আমি জানি না কেন বিএনপি দেরি করছে বা উনি কী কারণে সিদ্ধান্ত নিতে দেরি করছেন। নিঃসন্দেহে তার নিরাপত্তা একটা বড় ইস্যু। তার নিরাপত্তা যাতে কোথাও কোনোভাবে ব্যাহত না হয়, সেটা আমরা চাই এবং নিরাপত্তা নিশ্চিত করি তিনি দ্রুত দেশে ফিরে আসবেন, এটা আমরা আশা করি। আপনি একটু আগে মামলার ইম্প্যাক্টের কথা বলছিলেন। আমি যেটা ওই জায়গাটায় আমি একটু বলতে চাই যে তখন আমি এনটিভির দায়িত্বে ছিলাম এবং সেই ঘটনা আমরা কাভার করি। তা সেই সময়টাতে আমরা সাংবাদিক হিসেবে খুব ঘনিষ্ঠভাবেই দেখেছি যে এই ঘটনার সাথে সরকারের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল, এটা আমরা বিশ্বাস করি না। সাংবাদিক হিসেবে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বিশ্বাস করি যে সেই সময়কার যে সরকার, বিএনপি 4 দলীয় জোট সরকার, সেই সরকারের কোনো সম্পর্ক ছিল, এটা আমার কাছে কখনোই মনে হয়নি। কারণ সমাবেশটি হওয়ার কথা ছিল গুলিস্তানের মুক্তাঙ্গনে। মুক্তাঙ্গন থেকে শেষ মুহূর্তে সরিয়ে নেওয়া হয় আওয়ামী লীগ অফিসের সামনে গুলিস্তানে। এটা সরকারকে, পুলিশকে, কাউকে জানানো হয়নি। তা এই যে হঠাৎ করে পরিবর্তন, এটা খুব বড় প্রশ্ন যে কেন এই ধরনের ভেন্যু চেঞ্জ করা হলো। কারণ এই ধরনের একটা সমাবেশের আগে ভেন্যুর সিকিউরিটির বিষয় থাকে, সেই সিকিউরিটি প্রোভাইড করবে তো পুলিশ। তো পুলিশকে না জেনে নিয়ে কোনো ধরনের কোনো না করে হঠাৎ করে স্থান পরিবর্তনের বিষয়টি আসলে প্রথম প্রশ্ন রেজ করে। এরপরে বাকি সবগুলো বিষয়, যেটা অনেক কিছু কথা বলছিলেন, আমি এই জায়গাটাই একটু টাচ করে যেতে চাই যে আমরা
আওয়ামী লীগের মুখে বারবার একটা বয়ান শুনেছি যে শেখ হাসিনার উপর হত্যা চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, এবং একবার না, কখনো কোটালীপাড়ায়, কখনো চট্টগ্রামে, কখনো ঢাকায়, কখনো ধানমন্ডি তার বাড়িতে হামলা, হাজারবার, মানে বিভিন্ন সময় এই ধরনের হত্যা প্রচেষ্টার কথা শুনেছি। এবং আওয়ামী লীগের সেই ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মী নিহতও হয়েছে, কিন্তু প্রতিবারই মানে একজন মানুষের লাখ কয়বার ফেভার করে যে তার আশেপাশের লোকজন আহত হচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু তিনি অক্ষতভাবে বেঁচে যাচ্ছেন বারবার। কয়বার বেঁচে যায় মানুষ, যদি সত্যি বিষয়টা যদি সত্যি আক্রমণ হয়ে থাকতো। সেই কারণেই আদৌ শেখ হাসিনার হত্যা প্রচেষ্টার যতগুলো ঘটনা ঘটছে সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে। আর 21শে আগস্টের বিষয়ে আমি আরেকটু বলছি যে 21শে আগস্টের বিষয়ে নিঃসন্দেহে তারেক রহমান সাহেবকে জড়ানোর বিষয়টা এটা ষড়যন্ত্রমূলক এবং এটা একদমই মিথ্যা। এবং যে কারণে উনি মূল মামলায় তার নাম ছিল না, পরে তার নাম জড়িয়ে তাকে আসলে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার আরেক দফার চেষ্টা, সেই চেষ্টা তারেক সাহেব ব্যর্থ করে দিয়েছেন। মানে তাকে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে কোথাও কোনো মিডিয়াতে বা অন্য কোথাও কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন মিডিয়া, রেডিও, নিউজ পেপার, কোথাও তারেক সাহেবের বক্তব্য প্রচার করা যাবে না, এটা করা যাবে, হাজার রকম রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে তাতে তার নেতৃত্বকে ঠিকই দেখা যায়নি। এবং বেগম জিয়াকে যখন হাসিনা জেলে পাঠান, তারপরে তারেক রহমান সাহেব আরও বেশি বলিষ্ঠভাবে সামনে আসেন এবং তার নেতৃত্বেই আসলে তার পরিকল্পনা, তার নেতৃত্বেই 24শে জুলাই আগস্টের যে আন্দোলন, তার পেছনে তারেক রহমান সাহেবের একটা বড় ভূমিকা ছিল এবং একদম কেন্দ্রীয় ভূমিকা ছিল, এটা আমরা সবাই জানি। শেখ হাসিনার পতনে অসাধারণ ভূমিকা রেখেছেন এবং সেই ভূমিকা রাখতে তাকে কেউ ঠিকই রাখতে পারেনি। এবং সেই সময় তার মাথার উপরে এই মামলার রায় ছিল। আজকে 1 বছরের বেশি হয়ে গেল, হ্যাঁ, ওনার তো দলের প্রয়োজন আমরা মনে করছি, অনেকে বলছে ওনার দেশে আসা এখন দরকার। মানে নিঃসন্দেহে কেন দেশে আসছে না এই বিষয়টা আসলে আমাদের জন্য গেজ করাটা খুব ডিফিকাল্ট, বাট নিঃসন্দেহে যিনি এই পর্যায়ে রাজনীতিবিদ্যা, বিএনপির মতন এত বড় একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, এবং তিনিও হয়তো নিঃসন্দেহে তিনিও বোঝেন যে এবং দেশের প্রতি তার অপরিসীম ভালোবাসা আছে। তার মা বাবা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নিজে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন, তারপরও তিনি কেন দেশে আসতে দেরি করছেন সেটা আমরা জানি না, না জেনে কোনো মন্তব্য করছি না। কিন্তু আমরা আশা করি যে সারা দেশের মানুষ আসলে তাকে দেশে দেখতে চায়, দেশে পেতে চায়, তিনি শিগগির দেশে আসবেন, এটা আমরা আশা করি। রেজাউল করিম রনি, ডাকসু নির্বাচন অনেক চড়াই উতরাই পার হয়ে শেষ পর্যন্ত হতে যাচ্ছে বলে আমরা আশা করতে পারি। 9ই সেপ্টেম্বর এই নির্বাচন। আমার এবং হাসনাইন খুরশেদের সৌভাগ্য হয়েছিল দুটো ডাকসু নির্বাচন দেখার, ভোট দেওয়ার এবং সাংবাদিক হিসেবে এটি কাভার করার। আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হলেও দুর্ভাগ্য বলা যায় আপনি কোনো ডাকসু নির্বাচন দেখে যেতে পারেননি। আবার এখন তরুণ সমাজ ডাকসু নির্বাচন দেখতে যাচ্ছে। এটি নিয়ে অনেক পানিগোলা হচ্ছে, রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হচ্ছে। আপনি নিজেই এর মধ্যে ক্যাম্পাসে গিয়েছেন, আমিও 2-1বার গিয়েছি। আমাদের সময়ের একটা পার্থক্য বলি আপনাকে, আসলে ওই সময়ের যে ছাত্রদের, তরুণদের যে ধরনের মানসিকতা ছিল ইলেকশন নিয়ে ভোটার হিসাবে, আমি গিয়ে দেখলাম যে আসলে 100 ভাগই বেমিল, কোনো মিল নেই আমাদের সঙ্গে। এরা খুব স্বাধীন চেতা, প্যানেল, এই সমস্ত এদের মধ্যে ভাবনাটা কম, দল সেটাও নেই, সেখানে যোগ্যতা, ব্যক্তি, এগুলো তারা প্রাধান্য দিচ্ছে। একই সঙ্গে তারা সেটাও প্রাধান্য দিচ্ছে যে হাসিনা পতনের ব্যাপারে কার কি ভূমিকা ছিল, এগুলি মূলত মুখ্য মানে চলে আসছে। এবং যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটি হলো যে আসলে এখানে রাজনীতির চেয়ে ছাত্রদের জন্য কে কি করতে চায় এটাই বেশি প্রাধান্য পাচ্ছে। আপনার কি মনে হচ্ছে? জি, আমি ক্যাম্পাসে গেলাম সম্প্রতি। দেখেন, আমরা যখন মানে ছাত্র অবস্থায় ক্যাম্পাসের দিকে যাইতাম, তখনও পর্যন্ত এক ধরনের একটা পরিবেশ, আবহ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা, এবং আমরা তো আওয়ামী লীগের আমলেই ওই সময়টা দেখেছি একটা একচ্ছত্র আধিপত্য ছিল। তো এবং এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগকে মানে চরমভাবে বিতাড়িত করার মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল কনসাসনেস তৈরি হয়েছে। ফলে এইবার তারা আসলে যেটা দেখতে চাচ্ছে সেটা হলো যে তাদের মাথায় একটা মডেল আছে, যে মডেলটাকে তারা ঘৃণা করে, যেটা দেখতে চায় না, সেটা হলো আওয়ামী মডেল। তারা দেখতে চাচ্ছে যে এই ধরনের অ্যারোগেন্ট আচরণ কারা করে, এই ধরনের মাসেল পাওয়ার কারা চর্চা করতে চায়, এই ধরনের মানে সমালোচনার ঊর্ধ্বে নিজেদেরকে কারা মনে করে, কারা কোনো ক্রিটিসিজম সহ্য করতে পারে না।
তো আপনার এই ধরনের রাজনীতি তারা দেখতে চায় না। তো ফলে সেখানে আপনার একটা তারা যে জায়গাটা দেখতে চায়, তারা আপনি যেটা বললেন যে তারা নিজেরা খুব ইন্ডিপেন্ডেন্ট, একটা ফ্রিডম এবং নিজেদের এই যে নাগরিক ভিত্তিক যে একটা চৈতন্যের উন্মেষ 5 তারিখের আগে 5 তারিখের অভ্যুত্থানের মধ্যে দিয়ে হয়েছে, সেইটার একটা আপনার আমি বলবো যে প্রভাব এই নির্বাচনে ব্যাপকভাবে মানে আপনার লক্ষ্য করা যেতে পারে। সেটা হলো যে আপনারা ধরেন যে তারা মানে ফলে তারা কি চায় না এটা জানে, ফলে তারা কি চায় সেই অনুযায়ী যদি দলীয় প্রার্থী, বিভিন্ন দলের প্রার্থী তারা যদি সুইটেবল মনে নাও করে, তাদের জন্য অনেকগুলো অপশন এবার আছে, কিন্তু অনেক হেভি ওয়েট ক্যান্ডিডেট এবং অভ্যুত্থানের অনেক বড় বড় যোদ্ধা, এক অর্থে বড় বড় বীর আপনি বলতে পারেন। হ্যাঁ, এবার কিন্তু তারা আপনার এক ঝাঁক বীরকে আপনি প্যানেলে দেখতে পাচ্ছেন। তো ফলে তাদের সামনেও অপশন অনেক। এবং এবং ভোট কাস্টিং যদি বেশি হয়, আমার যেটা অপিনিয়নের ক্ষেত্রে ভোট কাস্টিং যত বেশি হবে তত ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী বড় পোস্টগুলোতে, অন্তত ভিপিজিএস পদে বিজয়ী হওয়ার সম্ভাবনা, যাদের মানে প্যানেলের বাইরে নিজের কৃতিত্বের মাধ্যমে। এই তো হ্যাঁ, এবং এটা হলো এখন এখানে ক্যারেক্টার, ব্যক্তি ক্যারেক্টার অনেক বেশি ম্যাটার করছে। দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তিকে দেখছে। হ্যাঁ, শুধু মেসেজ তারা দেখছে না, মেসেঞ্জারকেও তারা দেখছে যে মেসেঞ্জারটা কে, তাকে দেখেও অনেক সময় আপনার সিদ্ধান্ত নিচ্ছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে এবার মেয়েদের ভোট কাজ করবে। মেয়েরা অনেক অ্যাক্টিভ এবং মেয়েরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা যেহেতু পালন করছে জুলাই অভ্যুত্থানে, ফলে সেদিক থেকে আপনারা, আমার কাছে মনে হচ্ছে যে ভোট কাস্টিং যেটা বললাম, যে যদি আপনার খুব ভালো হয়, মানে আশানুরূপ ভোট কাস্টিং হয়, সেক্ষেত্রে দলীয় প্রার্থীগুলোর জন্য একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রেজাউল করিম রনি। হাসনাইন খুরশেদ, রনি ঘুরে এসছেন ক্যাম্পাস থেকে, আমিও কয়েকদিন ক্যাম্পাসে গিয়েছিলাম, যেটা বলছিলাম যে আসলে কোনো চরিত্র মিল নেই। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, আমি এবং আপনি, কোনো মিল নেই। এবং উনি যে চিত্রটা তুলে ধরেছে, আমারও মনে হয়েছে, আমি তার সাথে একমত, আমি এরকম একটা চিত্রই দেখেছি সেখানে। আসলে আমরা যারা বাইরে, আমাদের সাধারণ মানুষের চাওয়া হলো যোগ্য ব্যক্তি বেরিয়ে আসুক, কোন দল থেকে আসুক সেটা প্রশ্ন নয়। এই কারণে প্রশ্ন নয়, এরা সবাই যোদ্ধা। কিসের যোদ্ধা? এই গণ-অভ্যুত্থানের যোদ্ধা। কাজেই যেই পাশ করুক না কেন আমাদের কোনো সমস্যা নেই বা আপত্তি নেই, আমরা চাই যোগ্য ব্যক্তিটি আসুক। আমাদের সবচেয়ে বড় চাওয়া যেটা সাধারণ নাগরিক হিসেবে, এই নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন হোক, সেখানে কোনো ভায়োলেন্স বা অন্য কিছু অকারেন্স বা অঘটন না ঘটুক। আপনি কি প্রত্যাশা করেন? নিঃসন্দেহে ডাকসু, আমি যেটা চাই সেটা হচ্ছে যে প্রতি বছর ডাকসু হোক। আমি যেটা মনে করি যে 90-এর গণ-অভ্যুত্থানের পরে 91-এ ডাকসু হওয়া উচিত ছিল, 92-এ ডাকসু হওয়া উচিত ছিল। সেটা হয়নি বলেই 90-এর সাফল্যটা আমরা ধরে রাখতে পারিনি। এবার সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে যে 24-এর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পরে আমরা 25-এ ডাকসু নির্বাচন পাচ্ছি। এবং ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে যেটা হচ্ছে যে 90-ও আসলে ছাত্ররাই ছিল আন্দোলনের সামনের সারিতে। সেই ছাত্র নেতৃত্ব বা সেই ছাত্র সমাজ গণ-অভ্যুত্থানের সাফল্যের পর এক ধরনের হারিয়ে যায়। এবার সেই হারিয়ে না গিয়ে তারা ধারাবাহিকতা অব্যাহত রাখছে, এবং সেই ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে ডাকসু নির্বাচন একটা ইতিবাচক এবং অসম্ভব রকম শক্তিশালী প্রভাব রাখবে, এটা আমরা আশা করি। এবারের নির্বাচনের সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে যে যারা জুলাই গণ-অভ্যুত্থানে সাহসের সাথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, তারা ডাকসুর নেতৃত্বে আসার জন্য প্রতিদ্বন্দ্বিতার মাঠে নেমেছে। এবং সেখানে জুলাই অভ্যুত্থানের চেতনা বা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার
বাস্তবায়নের একটা ধারাবাহিকতা, বাস্তবায়ন চেষ্টার একটা ধারাবাহিকতা ডাকসুতে প্রতিফলিত হচ্ছে। আমরা আশা করি যে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এবং শান্তিপূর্ণ হবে, গ্রহণযোগ্য হবে। আমরা সবসময় দেখে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে অগ্রসর চিন্তার প্রকাশ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আশা করি এবার নির্বাচনেও অগ্রসর চিন্তার, অগ্রসর মানসিকতার, আধুনিক গণতান্ত্রিক মানসিকতার প্রতিফলন ঘটবে। আপনি বলছিলেন যে আমাদের সময়ের চেয়ে একদম আলাদা। আমরা 80-র সেই সময়টাতে, এরশাদ বিরোধী আন্দোলনের সেই সময়টাতে আমরা ক্যাম্পাসে ছিলাম, তখন আসলে এক ধরনের অবস্থা ছিল। এখনকার প্রজন্ম, জেনজি প্রজন্ম, তাদের চিন্তা অনেক বেশি। তারা আসলে গ্লোবালাইজেশনে জন্ম নেওয়া, গ্লোবালাইজ ওয়ার্ল্ডে বেসিক্যালি একটা গ্লোবাল ভিলেজে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা প্রজন্ম। তো তারা সারা পৃথিবী তাদের সামনে জন্ম থেকেই তাদের হাতে মুঠোয়। তারা যেভাবে পৃথিবীকে দেখেছে, তাদের যে চিন্তা, তারা আসলে গ্লোবাল পার্সপেক্টিভে চিন্তা করে এবং নিজেদের গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করার মানসিকতা নিয়ে তারা গড়ে উঠছে। তাদের চিন্তায় সারা পৃথিবী প্রভাব ফেলে এবং সেই জায়গা থেকে তারা অনেক বেশি সচেতন, অনেক বেশি অগ্রসর। সো তারা একটা অসাধারণ ডাকসু উপহার দেবে, এটা আমরা আশা করি। আর ডাকসুর নেতৃত্বে যারাই জিতুক, আমরা মনে করি যে তারা অবশ্যই মানে গণতন্ত্রের চেতনাকে অব্যাহত রাখবে। এবং ডাকসুর আরেকটা জিনিস আমি বলতে চাই যে ডাকসুতে এবার রনি একটা কথা বলছিলেন যে রাজনৈতিক দল বা প্যানেলের পরিচয়ের চাইতেও হয়তো ব্যক্তির মানে ভূমিকাটা অনেক বেশি মুখ্য হয়ে উঠতে পারে। এই জায়গাটায় আমি জাতীয় রাজনীতির সাথে একটু মেলাতে চাই যে প্রার্থী আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো প্যানেলের চেয়েও মানুষ প্যানেল দেখে, পাশাপাশি প্রার্থীও দেখে। তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, যেখানে প্রার্থী বলে কিছু থাকবে না, শুধু প্রতীক দেখে ভোট দেওয়ার বিষয়, ওই জায়গাটাতেই আমি মনে করি যে প্রার্থী না থাকলে আসলে মানুষ দারুণভাবে মিস করবে এবং মানুষ প্রার্থী খোঁজে, প্রার্থী দেখে, প্রার্থীর যোগ্যতা দেখে মানুষ ভোট দেয়। এটা একটা বড় ইস্যু। শুধুমাত্র দলীয় মার্কা দেখে মানুষ ভোট দেয় না। কিন্তু ভাবছে যে ডাকসুতেও শুধুমাত্র যেমন শুধু প্যানেল দেখে ভোট দেবে না, এবার কিন্তু অনেকেরই ধারণা যে জাতীয় নির্বাচনে একই অবস্থা দাঁড়াবে। হ্যাঁ, জাতীয় নির্বাচনে নিঃসন্দেহে কি ধরনের প্রার্থী কিরকম হয় সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে গেলে প্রার্থী থাকবে না। সো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতি চাই না। আমি মনে করি যে জাতীয় নির্বাচনে যে আমাদের প্রচলিত পদ্ধতি এফপিটিপি যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই আসন ভিত্তিক ফলাফলের ভিত্তিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত। শুধুমাত্র মানে তরুণ প্রজন্ম সেটা চায়। এটা খুব স্পষ্ট যে ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে এটা স্পষ্ট হচ্ছে। রেজাউল করিম রনি, হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু সে রাজনৈতিক দলের মতোই মর্যাদা পায়। আমরা লক্ষ্য করি যে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বৈঠক হয় তখন হেফাজতে ইসলামকেও দাওয়াত দেওয়া হয়, কারণ তারা একটা শক্তিশালী গোষ্ঠী বলে ধরে নেওয়া হয় এবং আলেম সমাজের সবচেয়ে বড় অংশের প্রতিনিধিত্ব করে বলেও অনেকে মনে করেন। হেফাজতে ইসলামের একজন নেতা, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, উনি প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটা হলো, এরপরে উনি একটা কথা বলেছেন। সেটি হলো যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনে থাকা আওয়ামী চেতনা লালনকারীদের অপসারণ করতে হবে। এটি না হলে বারবার এই নির্বাচনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার কি মনে হয়? জি, এটা খুবই ভালো কথা বলেছেন উনি। এবং দেখেন, হেফাজতে ইসলামের আপনি রাজনৈতিক দল না হলেও হেফাজতে ইসলামের যে ত্যাগ, শুধুমাত্র যে কওমি জননী উপাধি দেওয়ার ওইটা ছাড়া না, উনি সেটারও ব্যাখ্যা দিয়েছেন। উনি এই প্রসঙ্গে বলেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আপনার মতোই, যে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাওলানা আজিজুল হক বলেন যে আপনাদের জানা দরকার, হেফাজতে ইসলাম কোনো সময় হাসিনাকে কওমি জননী উপাধি দেয়নি। কওমি মাদ্রাসার বোর্ডের পক্ষ থেকে হাসিনার লালিত একজন মাওলানা রব আমিন এই উপাধি দিয়েছিলেন। ফলে এটা পুরা হেফাজতকে, এবং তাকে পুরস্কার হিসেবে কিন্তু বাইতুল মোকাররমের খতিব বানানো হয়েছিল। তো পুরা হেফাজত ইসলাম এটা দেয় না যে কিছু মাওলানাদেরকে তারা নিয়ে গেছে আওয়ামী লীগ, এবং তারা হেফাজতের সাথেও সংযুক্ত ছিল ওই সময় আর কি। ফলে এটা গোটা হেফাজতের মধ্যে একটা রিয়াকশন ছিল এবং বিরোধী ছিল বড় অংশ, 8000 এবং লালখান মাদ্রাসার যারা আলেম ছিল ওনারা। ফলে এটা কিন্তু তারপরে আমরা ওটার প্রতিবাদ জানিয়েছিলাম, ওটা উচিত হয়নি। তো এবং তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন আমরা দেখছি যে কিভাবে আপনার এখানে গণহত্যার শিকার হয়েছে শাপলাতে, এবং তাদের উপর যে নির্যাতন, আলেম হিসেবে তাদেরকে যেভাবে অপদস্থ করা। আলেমরা বাংলাদেশের সবচেয়ে সম্মানিত লোক। রাজনৈতিকভাবে আপনি তাদেরকে একটা ভোটও না দেন, হ্যাঁ, রাজনৈতিকভাবে তাদেরকে আপনি অত গুরুত্বপূর্ণ মনে না করেন, কিন্তু সামাজিকভাবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলেমরা সমস্ত দল মত নির্বিশেষে
সবার কাছে সম্মানিত ব্যক্তি, বিশেষ করে আমাদের কওমি অঙ্গনের শ্রদ্ধেয় আলেমরা। কিন্তু সেটা আওয়ামী লীগ তাদেরকে দেখেন কিভাবে অপদস্থ করছে, কিভাবে নির্যাতন, এখনো কত আলেম জেলে। তো এই জন্য আমি বলতেছি যে এবং বাংলাদেশকে একটা ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিয়া একটা ইন্ডাস্ট্রি আকারে এখানে ডেভেলপ করা হয়েছিল। ইসলামের কোনো কিছু কারোর মধ্যে থাকলে তাকে জঙ্গি, জামাত, ট্যাগ দিয়ে পিটিয়ে মারা হইতো। সো এরকম একটা জায়গা থেকে সবচেয়ে নির্যাতিত। এই জন্য আমি যেটা বলি যে বাংলাদেশের মুসলমানরা এটা সংখ্যায় আপনার মেজরিটি, কিন্তু কালচারালি ফিলোসফিক্যালি মাইনরিটির চেয়েও খারাপ অবস্থা। তাদের কোনো মর্যাদা, মানবিক মর্যাদাবোধই তাদের এখন তো আবার কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে মৌলবাদী, উগ্রবাদী শব্দগুলো ব্যবহার করা যাবে না বাংলাদেশে। এটা যারা ব্যবহার করছেন তারা সেই আওয়ামী ন্যারেটিভস বা আওয়ামী রেটরিক্স কি ব্যবহার করছেন, এগুলি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশ, এখানে মূল্যবোধের দিক থেকে ইসলামী মূল্যবোধ এটা সবসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া ওনারা আপহোল্ড করেছেন। এতে এবং আলেম সমাজের একটা মর্যাদা ছিল, আলেম সমাজকে রাজনৈতিক ক্ষমতার সাথে সংযুক্ত করেছেন এবং তারা খুব দায়িত্বপূর্ণ সততার সাথে দায়িত্ব পালন করেছেন। আপনি জানেন আমিনী সাহেবের কথা বলতে পারবেন, আপনি আল্লামা আইজুল হক সাহেবের কথা বলতে পারবেন। তাদের বিরুদ্ধে কিন্তু কখনো কোনো দুর্নীতি বা কোনো অনিয়ম অনাচারের কোনো অভিযোগ পাওয়া যায় না। তারা কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, বাংলাদেশের ফ্ল্যাগ তাদের গাড়িতে কিন্তু ছিল। তো ফলে সেখানে আলেম সমাজকে এইভাবে এই আওয়ামী ন্যারেশনের মধ্যে ভারত যেভাবে তাদেরকে দেখতে চায় সেভাবে বলা ঠিক না, বিশেষ করে অভ্যুত্থানের পরে। তো ফলে আপনি যেটা বলতেছেন এখানে হেফাজতের নেতা যেটা বললেন সেটা ধরে না, আমাদের মনে হয় যেটা অনেক ইটস টু লেট, বাট বেটার লেট দেন নেভার। এখন এটা দ্রুত করা দরকার। আপনি একটা গণতান্ত্রিক উত্তরণে দেশকে নিয়ে যাবেন, কিন্তু আপনি পুরা কাঠামোটা যদি ফ্যাসিবাদী কাঠামো রেখে দেন তাহলে যেখানে এত সমালোচনা, এত হতাশা, কারণ হলো আপনার এটা যদি আমরা বলি একটা লেট ফ্যাসিজমের মধ্যে আসছি। শুধু হাসিনা নাই, আর সমস্ত কাঠামো রয়ে গেছে এবং সেই ব্যুরোক্রেসি রয়ে গেছে। মানুষ যাতে অবাধে তার প্রার্থীকে, তার পছন্দের প্রতীককে, তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেন। রেজাউল করিম, আপনি ব্যক্তিগতভাবে অনেক এই সমাজের চিন্তক হিসাবে পরিচিত, আপনারা নেগেটিভ তৈরি করেন। একটা প্রশ্ন আপনাকে করি, গত 13 মাসে রাজনৈতিক দলগুলো নতুন কোনো নেগেটিভ তৈরি করতে পারেনি, এই অভিযোগ কিন্তু খুব বড় আকারের সামনে আসছে। কেন এটি হলো? কেন ন্যারেটিভ তৈরি করতে পারেন? ন্যারেটিভ তৈরি করার জন্য আপনাকে প্রথম লাগবে হলো একটা ট্রুথফুল পিপলের প্রতি আপনার অঙ্গীকার লাগবে। আপনার অভ্যুত্থানের পরে দেখেন, অভ্যুত্থানে আমাদের যদি কোনো কিছু অর্জন নাও হয়, সবচেয়ে বড় অর্জন যেটা কি সলিডারিটি। এই যে আমি চাকরি পাবো কি পাবো না, আমার পরের পার্লামেন্টে কি পার্লামেন্ট আদৌ হবে কিনা, মানে হাসিনা পতন হবে কিনা এটাও নিশ্চিত না। আমি যে জীবনের মায়া ত্যাগ করে গিয়ে দাঁড়াইলাম আপনার পাশে, প্রাইভেট সেক্টরে তো বিসিএস এর চিন্তা ছিল না। এই যে সলিডারিটি আপনি অর্জন করছেন, মানুষের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসাটা নিজের জীবন বিসর্জন হইতে পারে, তারপরে আপনি দাঁড়াইছেন, এটা হলো অর্জন। আপনি সমস্ত কিছুতে ব্যর্থ হয়, সরকার ব্যর্থ, রাজনৈতিক দল সব ব্যর্থ, জনগণের মধ্যে এই যে সলিডারিটি অর্জন হয়েছে, এই যে মানুষের প্রতি মমত্ববোধ অর্জন, এটা অসাধারণ, এটা অসামান্য, অমূল্য। এটা 1000 বছরে একবার দুইবারই জনগণের মধ্যে এরকম এই ঐক্যবোধ জেগে ওঠে মানুষের মধ্যে, মানুষের প্রতি ধর্ম, বর্ণ, মতাদর্শ নির্বিশেষে। এটাই আপনার অর্জন। এখন সেই অর্জনটাকে আপনি সামনে রেখে আপনার ফ্যাসিবাদী যে কাঠামো, ফ্যাসিবাদী যে বয়ান, ফ্যাসিবাদী যে সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি, ফ্যাসিবাদী যে বুদ্ধিজীবিতা, এখানে গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ করা হয়েছে, এখানে আপনার জ্ঞানের আওয়ামীকরণ করা হয়েছে, জ্ঞানের ধারণার আওয়ামীকরণ করা হয়েছে। ভারতীয় সাংস্কৃতিক, আমি শেষ করি, ভারতীয় সাংস্কৃতিক বয়ানের আলোকে আপনি কথা বললে আপনি প্রগতিশীল, আপনি সুশীল, আপনি বুদ্ধিজীবী, আপনি জ্ঞানী। এর বাইরে যদি আপনি কথা বলেন আপনি প্রতিক্রিয়াশীল, আপনার কোনো জ্ঞান নাই। তো ফলে এই যে জ্ঞানের ধারণার একটা আওয়ামীকরণ করা হয়েছিল, সেটার জন্য আমাদের সৎ বুদ্ধিজীবীদের আগায় আসা দরকার, তাদের কথা শোনা দরকার, যে বুদ্ধিজীবীরা মাছের বাজারে যায় না। এখন রাজনৈতিক দলগুলো যদি সেই করাপ্ট ইন্টেলেকচুয়াল গুলোকেই, যারা কাচের ঘরে বসে থাকে, জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যারা বাজার করে খায় না, সেই সমস্ত লোক যদি জ্ঞান উৎপাদন করে, সেই জ্ঞান আপনার সবসময় গণবিরোধী বয়ানের কাজেই লাগে। এবং রাজনৈতিক দলগুলো সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে যখন নিজেদের সুবিধার জন্য পিক করবে, তখন আপনি নতুন বয়ান তৈরি হবে অভ্যুত্থানের উপর, এটা আশা আপনি করেন কিভাবে? সেই আশাই তো আপনি করতে পারেন না। এই জন্য আমি একটু ডিটেল বর্ণনার মধ্যে যেতে চাইলাম, যে সেটার জন্য প্রথম দরকার হইলো আপনার যারা মিন করে পলিটিক্স, সেই সমস্ত লোক যারা জনগণের ভেতর থেকে উঠে আসবে, সেরকম ইন্টেলেকচুয়ালদের আপনার জায়গা দিতে হবে, সেরকম লোকের কথা আপনার শুনতে হবে। কিন্তু আপনি তা শুনবেন না, আপনি শুনবেন কাদের? সেই সমস্ত লোক এই যে আপনার এজেন্সি পলিটিক্সের সাথে যুক্ত থাকে, বিভিন্ন এম্বাসির সাথে ঘোরাফেরা করে, যারা সুন্দর সুন্দর কথা বলে এবং সবসময় প্রো এস্টাবলিশমেন্ট থাকে। কিন্তু আপনি দেখবেন যে এমনও লোক থাকে যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, এখন বিএনপি জামাত হওয়ার একটা মৌসুম শুরু হয়েছে, এমন ভাবে সেই বিএনপি জামাতের প্রশংসা করবে, আসল লোকটা লজ্জা এখান থেকে উঠে চলে যাবে। সেইটা হইলে আপনার সমাজ হবে কিনা, এটাকে আমি নাম দিছি জলীয় বুদ্ধিজীবিতা, তরল সমাজ।
যেই বুদ্ধিজীবী জলের মতো, যেই পানির মতো, আপনি যখন যে পাত্রে রাখবেন ধরে যাচ্ছে, সে তো গোটা সমাজ নষ্ট করে দিচ্ছে, গোটা সমাজেরই তরালীকরণ হচ্ছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি পালন করলো তাহলে? রাজনৈতিক দলগুলো দরকার হলো প্রয়োজনে শূন্য গোয়াল ভালো, দুষ্ট করু না তাও, প্রয়োজনে নতুন বুদ্ধিজীবী তৈরি হবে, সময় লাগুক 50 বছর, কিন্তু তারপরেও এই সমস্ত করাপ্ট ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী সাংবাদিক এগুলো পোষা যাবে না। হাসনাইন খুরশেদ, আসলে এটির বড় প্রশ্ন এসছে, সেটা হলো রাজনৈতিক দলগুলো পুরনো ধারাতেই চলছে, কোনো নতুন বয়ান কিন্তু তৈরি করতে পারেনি। এমনও অভিযোগ এসছে যে কোনো কোনো রাজনৈতিক দল, যেটা রনি বলছিলেন, যে আওয়ামী লীগের বয়ানের প্রতিধ্বনি করছে কোনো কোনো নেতা, বিশেষ করে দলীয়ভাবে না, কিন্তু কিছু কিছু নেতা এটা বলছেন। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশের জন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, 71-এর মধ্য দিয়ে। 71 চিন্তাই হয়ে গিয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধ চিন্তাই হয়ে গিয়েছিল, এবং এমন ধরনের একটা ধারণা দেওয়া হচ্ছিল মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, 71 মানেই আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের যা কিছু স্লোগান, যা কিছু অর্জন, সবকিছুই আওয়ামী লীগ, এক ব্যক্তি, এক দল, সেরকম একটা ইয়ে। সেই জায়গা থেকে আমরা আমাদের বাংলাদেশটাই পুরোটা বাংলাদেশ আর আওয়ামী লীগ সমর্থক, এরকম একটা পারসেপশন দেওয়া হচ্ছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের বাংলাদেশকে ফিরে পেয়েছি, আমরা জুলাই গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে পুরোপুরি ফিরে পেতে চাই। সেই জায়গায় এখনো আসলে নতুন বয়ান তৈরির প্রয়োজন অসম্ভব রকম বেশি, যে মুক্তিযুদ্ধ মানে যে আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের গণমানুষ, মুক্তিযুদ্ধ একটা গণযুদ্ধ, বাংলাদেশের সব মানুষ সেই যুদ্ধে অংশ নিয়েছে। মুক্তিযুদ্ধ মানে কোনো একক ব্যক্তির নেতৃত্ব না, মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের আপামর মানুষের এবং সাধারণ মানুষের, কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষের অস্ত্র হাতে লড়াই করে স্বাধীন পতাকা ছিনিয়ে আনা। সেই এবং 24-এ আমরা আবার যেটা করেছি, যে আমরা মাঝের যেই 1.5 দশকের বেশি সময় আওয়ামী লীগের আমলে বাংলাদেশ পুরোপুরি একটা তাবেদার রাষ্ট্র হয়ে অনেকটা ভারতের অঙ্গরাজ্যের মতো সেই জায়গা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছে। এখানে রনি একটা কথা বলছে, সাংস্কৃতিকভাবে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে সংখ্যালঘু, যেটা রনি বলছিলেন। আমরা গত 13 মাসে এই পুরনো রাজনৈতিক দলগুলো, এমনকি নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা সাংস্কৃতিক তাদের কি ধরনের চিন্তা ভাবনা আমরা এর সামান্যতম ইঙ্গিত পর্যন্ত পাইনি। বাস্তবতা তো পরের প্রশ্ন। নিঃসন্দেহে আমাদের যে কোনো বিপ্লবের পরে, যে কোনো এই ধরনের ছাত্র গণ অভ্যুত্থানের পরে তার পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলন খুব ইম্পর্টেন্ট। আমাদের সাংস্কৃতিক আন্দোলনের কোনো উদ্যোগই আমরা আসলে গত 13 মাসে দেখিনি। এবং আমরা যে বয়ান তৈরি করার কথা বলি, আমি একটু আগে যে জায়গাটা আসলে জোর দিচ্ছিলাম, যে আমাদের শেকড় হচ্ছে 71। যে রাজনৈতিক দলগুলো আসলে তার খুঁজে পেতে হবে তার শেকড়টা কোথায়, তার মূল উৎস থেকে সাংস্কৃতিক আন্দোলনটা শুরু করতে হবে। সাংস্কৃতিক আন্দোলন তো শুধুমাত্র আমি কনসার্ট করলাম, গান গাওয়ালাম, দিস ইজ নট। সাংস্কৃতিক আন্দোলন মানে আসলে আমার রাষ্ট্রচিন্তার প্রতিফলন হচ্ছে আমার সংস্কৃতিতে। এখানে আমি বিভিন্ন সাংস্কৃতিক করতে চাই সচিব ভাইকে, সেটা হলো দেখেন, আমাদের এখানে আইডেন্টিটি পলিটিক্সের নামে যেটা করা হয়েছে সেটা হলো একটা গোত্রবাদী টুঙ্গিপাড়ার আইডেন্টিটি, মানে বাঙালি জাতীয়তাবাদী, যেটা জয় হিন্দের আপনার এই একটা আপনার এটাকে অনুরণ হিসাবে, বা আপনার এটার একটা জয় হিন্দের একটা ছায়া হিসেবে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে আপনি এখানে যে বাঙালি জাতীয়তাবাদী যে ধারাটা, এটা ট্রাইবাল জাতীয়তাবাদ। অন্যদিকে আমাদের এখানে যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে আইডিয়াটা, যেখানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে ইনক্লুসিভ সার্বিক জাতীয়তাবাদ, যেটা জিয়া রহমান বলছিলেন, সেইটা আমাদের এখানে মেইন স্ট্রিম মূলধারাই করা যায়নি। কেন করা যায়নি? কারণ এটা পুরো একটা ঢাকাকে কলকাতার সাংস্কৃতিক কলোনি হিসাবে রেখে দেওয়া হয়েছে। এটার জন্য অভ্যুত্থানের পরে যেটা কাউন্টার কালচার নির্মাণ করা দরকার, সেটার জন্য আমাদের প্রথম যে প্রশ্নটা ডিল করতে হবে, সেটা আমরা শুরুই করিনি এতলা, সেটা হলো আমাদের বাংলাদেশ স্টেট, রাষ্ট্র, যেটা স্টেট হুডের একটা আইডেন্টিটি পলিটিক্স থাকে। যেটা ধরেন আপনি ধরেন আমেরিকায় থাকেন, আপনি আমেরিকান মুসলিম, আমেরিকান জু, আমেরিকান আপনার আরব, আমেরিকান, আমেরিকা ফার্স্ট, সবাই আমেরিকান। এই তাহলে স্টেট হুডের আলোকে এই যে আইডেন্টিটি পলিটিক্স, এই স্টেট হুড পলিটিক্স এর এই আইডেন্টিটিটা আমাদের এখানে মূলধারা করা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন এসেছে, সেটা হলো যখন আমরা দেখি, আমরা একটু হতাশ হই নিঃসন্দেহে, যে বাংলাদেশের জাতীয়তার কথা যেটা উনি বললেন, আসলে এটাই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা যখন দেখি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল, তারা যখন স্লোগান দেয়, আমি কে, তুমি কে, বাঙালি বাঙালি, তাহলে আওয়ামী লীগের স্লোগানে কি হলো? না, সেটা না। জিনিস হচ্ছে নিঃসন্দেহে বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের স্লোগানটা দিচ্ছে কেন? এইটা যারা দিচ্ছে তাদের আসলে আমরা জিজ্ঞেস করতে চাই যে এই স্লোগান কারো। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ হচ্ছে অনেক ধর্ম, বর্ণ, গোষ্ঠীর, মানে সব মানুষের, সব নাগরিকের বাংলাদেশ। এটা ইয়েস, বাংলাদেশে বাঙালি সংখ্যাগরিষ্ঠ, কিন্তু বাঙালির পাশাপাশি অন্যান্য যে নৃগোষ্ঠী, অন্যান্য যে জাতিগোষ্ঠীগুলি আছে, তাদের সবাইকেই একসাথে করে
প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নামকরণটা জি, জি। করেছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ, আসলে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করি এবং সেই চেতনাতেই বাংলাদেশকে জেগে উঠতে হবে। সো বাংলাদেশি জাতীয়তাবাদের বয়ান যত শক্তিশালী হবে, বাংলাদেশ তত শক্তিশালী হবে। হাসনাইন খুরশেদ এবং রেজাউল করিম রনি, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।